বাংলাদেশের উপর নজর রাখছে ইসরায়েল, নেপথ্যে কি? আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আওয়ামী লীগের, 2 ডজন কমিটি গঠন। জোর ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির। এবং সর্বশেষ জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণ, মহাখালীতে আটক 3। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশের উপর নজর রাখছে ইসরায়েল, নেপথ্যে কি? বাংলাদেশের উপর নজর রাখছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূতের এমন মন্তব্যে দেশ জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও কৌতূহল। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন ইসরায়েল রাষ্ট্রদূত? স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের সাথে গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশের। শিক্ষা, সামরিক, কূটনৈতিক ক্ষেত্রে শুরু থেকেই ফিলিস্তিনের পাশে রয়েছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বারবার আওয়াজ তুলেছে তারা। গাজায় যখন নারকীয় ইসরায়েলি আগ্রাসন চলমান, তখন 6000 কিলোমিটার দূরের এই বাংলাদেশি মুসলমানদের হৃদয় পুড়েছে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগানে। কম্পিত হয়েছে ঢাকা রাজপথ। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আর সেসব কারণে ইসরায়েলের দৃষ্টি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের দিকে। ঐতিহাসিকভাবে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈরী সম্পর্ক বিদ্যমান, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। তবে এবার সরাসরি বাংলাদেশের উপর নজর রাখার দাবি করেছে তেল আবিব। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত উইভেন নাজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। তার অভিযোগ, 2023 সালের 7 অক্টোবরের হামলার পর থেকেই এই দুই দেশে হামাসের তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের এই প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করে তিনি গভীর উদ্বেগও জানান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌরলোকে দেওয়া এক সাক্ষাৎকারে রিউভেনাজার আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকেও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। আজার আরও মন্তব্য করেন, কিছু দেশ শান্তি বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝে যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। তার দাবি, শান্তি সম্পর্কে ইসরায়েলের যে ধারণা তা এই অঞ্চলের কিছু পক্ষের দৃষ্টিভঙ্গির সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তিনি জানান, শুধু পাকিস্তান নয়, মধ্যস্থতাকারী কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ। তবে সাক্ষাৎকারের সবচেয়ে গুরুতর অভিযোগটি ছিল হামাসকে ঘিরে। আজারির দাবি, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের দলটির তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তার মতে, এমন আরও কিছু গোপন কার্যক্রম থাকতে পারে যা এখনও জনসম্মুখে আসেনি। তিনি সতর্ক করে বলেন, অন্যান্য সংগঠনগুলো 7 অক্টোবরের হামলাকে নিজেদের অঞ্চলে একই ধরনের অপারেশন পরিচালনার মডেল হিসেবে গ্রহণ করতে পারে। এই ধরনের পরিস্থিতি সংশ্লিষ্ট অঞ্চলের সরকারগুলোর জন্য বড় উদ্বেগের বিষয় হওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, এই নিরাপত্তা উদ্বেগের বিষয়টি ভারতের সঙ্গেও ভাগ করে নিয়েছে ইসরায়েল। এছাড়া পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু অংশ ইহুদি বিরোধী ব্যবস্থাকে উৎসাহিত করছে বলেও তিনি অভিযোগ তোলেন। এনডিটিভি জানায়, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে। আঞ্চলিক কূটনীতি ও তেহরানকে ঘিরে সাম্প্রতিক আন্তর্জাতিক উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে আজার বলেন, ইসরায়েল চায় ইরানের সঙ্গে যে কোনো সমঝোতার ক্ষেত্রে তাদের নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক হুমকির বিষয়গুলোকে যেন যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়। আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আওয়ামী লীগের, 2 ডজন কমিটি গঠন। আসন্ন আগস্ট মাসে ঢাকা সহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করেছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী। এজন্য নানা কৌশলে তারা সংগঠিত সক্রিয় হচ্ছে। নিষিদ্ধ থাকার পরও এরই মধ্যে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি দিয়েছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, শেরপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ প্রায় 2 ডজন কমিটি গঠন করেছে তারা। এদিকে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর থেকে মাঠে রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাঙ্গা ভাব দেখা যায়। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিদেশ থেকেও কিছু নেতা দেশে ফিরেছেন। তবে এসব নেতা এলাকায় চুপচাপ অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার সামনে আরও বাড়তে পারে। কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমান সরকারের কেউ প্রকাশ্যে কথা বলছে না। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, শেখ হাসিনা ও ভারতের প্রধান টার্গেট ছিল ডক্টর ইউনূস। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের পর ডক্টর ইউনূস প্রথম ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন। ক্ষমতায় এসে তিনি ভারতের আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। বাংলাদেশকে ডিস্টার্ব করলে ভারতের 7 সিস্টার্স ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন ডক্টর ইউনূস। এছাড়া বাংলাদেশে সংস্কার আনা, মার্কিন চুক্তি ও দেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, এটা ভারত চায় না। এসব কারণে ডক্টর ইউনূস ভারতের টার্গেটে পরিণত হয়েছে। আর ভারতের টার্গেট মানেই আওয়ামী লীগের টার্গেট। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ এ অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচার ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আবার একজোট হওয়া উচিত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তাকে হেয় প্রতিপন্ন করলে ব্যক্তির চেয়ে দেশের সুনাম বেশি নষ্ট করা হবে। আমার নেতিবাচক কোনো সমালোচককে সমর্থন করি না। রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, তবে যুক্তিতর্ক দিয়ে সমালোচনা করতে হবে। গায়ের জোরে লাগামহীন সমালোচনা করা গণতন্ত্রের সৌন্দর্য নয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, আওয়ামী লীগ তার রাজনৈতিক কৌশলে ফেরার চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি সহ নানা বিষয়ে নানা রাজনীতি করার চেষ্টা করবে। দেশে ঢোকার সুযোগ কাজে লাগাতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে যাই করতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। কোনো হঠকারিতা দেশের মানুষ আর মেনে নেবে না। জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাস্থানীয় দল জাতীয় নাগরিক পার্টি। দলের সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায় পর্যন্ত মজবুত করতে এমন কৌশল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। তবে এই পদক্ষেপে ভোট বিভাজনের কারণে কিছু আসনে জয়ের সম্ভাবনা কমে যাওয়ার ঝুঁকিও দেখছে দলটি। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের মাত্র 1 বছরের মাথায় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয়লাভ করে বিএনপি। সেই নির্বাচনের পর দলটি এখন তাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে ওয়ার্ল্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের মতে, নির্বাচনের আগের চেয়ে দলের বর্তমান সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল। তৃণমূলের কাঠামো প্রসঙ্গে তিনি জানান, যেসব এলাকায় দলের কোনো অস্তিত্ব নেই সেখানে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি পুরনো কমিটিগুলোর কর্মক্ষমতা ও কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারও আনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সুবিধা চ্যালেঞ্জের কথা তুলে ধরে এই নেতা বলেন, নির্বাচনের স্বার্থে ওয়ার্ড পর্যন্ত অবশ্যই কমিটি হবে এবং একটা রাজনৈতিক তৎপরতা তৈরি হবে। তার মতে, এই প্রক্রিয়ায় দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হলেও ভোট বিভাজনের কারণে কিছু জায়গায় জয়ের সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এককভাবে নির্বাচনে যাওয়ার জন্য দলের সর্বোচ্চ প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন কবে এবং কী প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এ কারণে জোট গঠনের বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি দলটি। দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান এনসিপির এই মুখপাত্র। তিনি জানান, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী অনেকেই তাদের দলে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করেছেন, কিন্তু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন কাউকে সচেতনভাবেই তারা এড়িয়ে চলছেন। বিতর্কিত কেউ দলে এলে স্থানীয় জাতীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা থেকেই দল ভারী করার ক্ষেত্রে এমন সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।